নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমরা চলে এসেছি এই ত্রিনেত্র চ্যানেলের ক্লাসে। আজ আমরা তুলে ধরব মূলত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ বিষয়ক যে বিজ্ঞান মানসিকতা ও মেধা অন্বেষণ যে প্রশ্নবিচিত্রা বইটি রয়েছে এখন তোমাদের সামনে, তারই মডেল প্রশ্নের সমাধান আমরা আজকের পর্বে থেকে তুলে ধরব। যদিও গত পর্বে আমরা তোমাদের তুলে ধরেছি যে কিভাবে আমরা এই বিজ্ঞান মঞ্চ বা বিজ্ঞান মানসিকতা ও মেধা অন্বেষণ বা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের গণিত অঙ্কের সমাধানগুলো করতে হবে এবং কি কি বিষয়ে প্রশ্নগুলো থাকবে, অর্থাৎ কীরূপ প্রশ্ন হবে এবং তার সমাধান কীরূপ হবে। আমরা বলেছি যে 30 নম্বরের প্রশ্ন হবে এই বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ বিষয়ক গণিতে 30 নম্বরের প্রশ্ন থাকবে। আর সেই সাথে সাথে আমরা যে ট্যালেন্ট সার্চ বা মেধা সমাধান যে বইটি, তারও সমাধান আমরা করে দেব। সেখানে মূলত থাকবে সেই পরীক্ষায়, অর্থাৎ ট্যালেন্ট সার্চের পরীক্ষায় থাকবে মূলত 20 নম্বরের গণিত। তো আজকের পর্বে আমরা এই বিজ্ঞান মানসিকতা ও মেধা অন্বেষণে যে প্রশ্নবিচিত্রা বই রয়েছে সেখানে আমরা মডেল নাম্বার 1 থেকে তোমাদের সমাধান করে দেব। তো সেই কারণে বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর সেই সঙ্গে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সেই সঙ্গে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে। তো দেখো, আজকের পর্বে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে আমরা এখানে বলা আছে কি না, এই গণিতের মডেল প্রশ্নে প্রথমে রয়েছে 10 নম্বর, অর্থাৎ 10 নম্বরের অতি সংক্ষিপ্তধর্মী, অর্থাৎ এখানে মাল্টিপল চয়েস প্রশ্ন রয়েছে। সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দিতে বলা আছে। তো আমরা কিছু কিছু প্রশ্নের সমাধান তোমাদের বইয়েতেই করে দেবো, আবার কিছু কিছু প্রশ্নের সমাধান খাতার মধ্যে যেগুলি কষতে হবে, সমাধান করে দিতে হবে, তারও সমাধান তুলে ধরা হবে। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর তোমরা অবশ্যই জেনে গেছো যে পরীক্ষাটি রয়েছে 21শে সেপ্টেম্বর, অর্থাৎ এই মেধা অন্বেষণ বা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে যে মেধা অন্বেষণের পরীক্ষা সেটি হবে মূলত 21শে সেপ্টেম্বর। আর ট্যালেন্ট সার্চে যে পরীক্ষাটি সেটি হবে 14ই সেপ্টেম্বর। তো সেই কারণে এখন ফর্ম ফিল আপ চলছে, অবশ্যই সকলে ফর্ম ফিল আপ করে নাও। তো দেখো, এই ষষ্ঠ শ্রেণীর মেধা অন্বেষণের গণিত মডেলের প্রশ্ন থেকে আমরা সমাধান করছি। প্রথম প্রশ্নে রয়েছে 12 এর গুণনীয়ক হলো। এখানে 12 এর গুণনীয়ক হিসাবে অপশানে দেওয়া রয়েছে 5, 6, 7 এবং 8। কী হবে না, 6 হবে এর একটি গুণনীয়ক। 12 এর গুণনীয়ক হবে 6, এটি হবে উত্তর। এখানে রয়েছে 25/100, অপশানে দেওয়া আছে কি না, একে অপশানে রয়েছে 0.25, 2-এর অপশানে রয়েছে 0.025, 3-এর অপশানে রয়েছে 2.5 আর 4-এর অপশানে রয়েছে 25। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি না, যেহেতু 25কে 100 দিয়ে ভাগ করতে হচ্ছে, অর্থাৎ 0.2 ঘর আমাদের বাঁ দিকে সরে গিয়ে বসবে, তার মানে এই 0.25 হবে এর সঠিক উত্তর, অর্থাৎ এই এর অপশানটা হবে সঠিক। এবার দেখো সি এর দাগে বলা রয়েছে কি না, এখানে বলা আছে 69.2 গ্রাম। এখানে 4টি অপশানে দেখা যাচ্ছে ডেসিগ্রামে রয়েছে এককগুলো। 692 ডেসিগ্রাম রয়েছে, 0.692 ডেসিগ্রাম, আর রয়েছে 6.92 ডেসিগ্রাম, এবং কোনোটিই নয়। এখানে এই অপশানগুলো থেকে আমাদের সঠিক উত্তরটি বাছতে হবে। তো যেহেতু গ্রাম থেকে ডেসিগ্রাম যেতে হবে, মানে আমাদের একটি বড় একক থেকে ছোট এককে যেতে হবে, তার মানে আমাদের গুণ করতে হবে কত দিয়ে না, কত ঘর যেতে হচ্ছে, যেহেতু গ্রাম থেকে ডেসিগ্রাম 1 ঘর, তার মানে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 62.2 গ্রামকে যদি 10 দিয়ে গুণ করি, তার মানে 1 ঘর ডান দিকে সরে যাবে দশমিক, অর্থাৎ এটা হবে 692 ডেসিগ্রাম। তাহলে এখানে এই 1-এর অপশানটা হবে সঠিক উত্তর। এবার ডি এর দাগের প্রশ্নে বলা আছে -20 এর সাথে কত যোগ করলে 30 হবে। -20 এর সঙ্গে কত যোগ করলে 30 হবে। এখানে অপশানে দেওয়া আছে 1-এ 10, 2-এ রয়েছে -10, 3-এ রয়েছে -50 আর 4-এ রয়েছে 50। এক্ষেত্রে আমাদের সহজে হিসাব করার জন্য কি করে নেব না, এই 30-এর সঙ্গে এই 20 যোগ করে নেব। এখানে তখন আর মাইনাস থাকবে না, কারণ তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে কত না, 30-20 হবে 50। 30 আর 20-তে যোগ করে নেব, সমান সমান হবে 50। তার মানে সঠিক উত্তরটা হবে 50, মানে এই 4-এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার ই এর দাগের প্রশ্ন বলেছে 40 জনের 20% সমান কত। এখানে 40, 2-এ রয়েছে 20, 3-এ রয়েছে 8,
আর 4-এ রয়েছে 800। তাহলে কত হবে? 40 জনের 20% সমান সমান হয় 40 গুণ 20/100, অর্থাৎ 20×5 = 100, মানে 5 8 40। তাহলে উত্তর হবে কত? না 8। তার মানে এখানে এই 3-এর অপশানটা হবে সঠিক উত্তর। এবার দেখো এফ এর দাগের প্রশ্ন বলেছে কেবল রাশিটি বৃহত্তম, মানে কোন রাশিটি, এখানে কেবল বলেছে, তার মানে কোন রাশিটি বৃহত্তম, মানে এখানে সবচেয়ে বড় কে? -20, -21, -22 না 0? এখানে বড় হবে 0, 0 হবে বৃহত্তম রাশি। এবার রয়েছে XCI রোমান সংখ্যা, একটি XCI রোমান সংখ্যাটির, এটাতে কি বোঝাচ্ছে? আমাদের এখানে 71 রয়েছে, 81 রয়েছে, 91 রয়েছে, 101 রয়েছে। তাহলে সি অর্থে কি না 100, তার থেকে এক্স মাইনাস আছে, আর এখানে আয় আছে, তার মানে এটা হবে 91। 3-এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো এইচ এর দাগের প্রশ্ন বলেছে একটি বৃত্তের বৃহত্তম জ্যায়ের সংখ্যা, একটা বৃত্তের মধ্যে বৃহত্তম জ্যা কতগুলি হতে পারে? তার মানে একটা বৃত্তের মধ্যে বৃহত্তম জ্যা মানে হলো ব্যাস, ব্যাস হতে পারে অসংখ্য, ব্যাস সংখ্যা হলো অসংখ্য। তাহলে বৃহত্তম জ্যা মানেই হলো সেই বৃত্তটির ব্যাস। তাহলে এইচ এর দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আয়ের দাগে বলেছে কি একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি। অপশানটি কোথায় রয়েছে? না এই 4-এর দাগে। তাহলে এই 4-এর দাগের অপশান সঠিক। তো এই হলো প্রথম যে 10টি অতি সংক্ষিপ্তধর্মী মাল্টিপল চয়েস প্রশ্ন, তারও সমাধান আমরা আমাদের আজকের পর্বে তুলে ধরলাম। এবার দেখো আমরা চলে যাব 2-এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে শূন্যস্থান পূরণ, সেই 2-এর দাগের প্রশ্নগুলোর সমাধান করব। 2-এর দাগের প্রশ্নের সমাধানে কী আছে দেখো, এখানে বলা রয়েছে 5 নম্বর আছে। বলেছে প্রথমে দুটি মৌলিক সংখ্যার গসাগু হবে, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হবে? সবসময় 1 হবে। দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হবে। বিয়ের দাগে বলছে দুটি মৌলিক সংখ্যার লসাগু হবে, দুটি মৌলিক সংখ্যার লসাগু কত হবে? না দুটি মৌলিক সংখ্যার লসাগু হবে তাদের গুণফল, গুণফল, তাহাদের গুণফল বা তাদের গুণফল, তাদের গুণফল, তাদের গুণফল হয়। এবার রয়েছে এখানে এই 144-এর রুট একটি ড্যাশ সংখ্যা, এটি কি সংখ্যা? না 144-এর তার মানে বর্গমূল করা যায়, যেহেতু 12 12 144 হয়, তার মানে এটা হবে একটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা বা মূলদ সংখ্যা। তাহলে এটা হলো মূলদ সংখ্যা। এবার ডি এর দাগের প্রশ্ন বলছে 3টি সমান বাহু বিশিষ্ট ত্রিভুজকে ড্যাশ ত্রিভুজ বলা হয়। যেহেতু 3টি বাহুই সমান, তাই সেই ত্রিভুজকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে যে ত্রিভুজের 3টি বাহু সমান, তাকে বলবো আমরা কি না সমবাহু ত্রিভুজ। এবার দেখো ইয়ের দাগের প্রশ্ন, অর্থাৎ 2-এর দাগের শেষ প্রশ্ন বলেছে 1 ঘনডেসিমি জলের আয়তন ড্যাশ লিটার। 1 ঘনডেসিমি জলের আয়তন সবসময় 1 লিটার হয়। 1 ঘনডেসিমি জলের আয়তন হবে সবসময় 1 লিটার। তো এই হলো 2-এর দাগে যে 5টি শূন্যস্থান পূরণের প্রশ্ন, তারও সমাধান হয়ে গেল। এবার আমরা চলে যাব বিজাতীয় যে প্রশ্নগুলো রয়েছে বাছতে হবে আমাদের, সেই 3-এর দাগের প্রশ্নের সমাধানে। তার আগে আবারও সকলকে বলবো যে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো, আর সেই সঙ্গে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এবার 3-এর দাগের প্রশ্নে, 3-এর দাগের প্রশ্নে কি বলা রয়েছে? এখানে বলা রয়েছে যে বিজাতীয়টির তলায় দাগ দাও, যেটি বিজাতীয় অর্থাৎ ভিন্নধর্মী, তার তলাতে দাগ দিতে বলা আছে। এখানে এতে রয়েছে টন, লিটার, কুইন্টাল আর মিলিগ্রাম। এই টন, কুইন্টাল, মিলিগ্রাম এগুলো মূলত আমরা ওজন পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আর এই লিটার মূলত তরল পদার্থ মাপার জন্য বা তরল মাপার জন্য ব্যবহার করে থাকি। তাহলে এখানে বিজাতীয় হবে এই লিটার, এই লিটার হবে বিজাতীয়। এবার বিয়ের দাগের প্রশ্নে এখানে আছে 9, 16, 20 এবং 25। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে কি 9 একটি বর্গ সংখ্যা, 16 একটি বর্গ সংখ্যা, 20 কিন্তু কোনো বর্গ সংখ্যা নয়, 25 একটি বর্গ সংখ্যা। 3-এর বর্গ 9 হয়, 4-এর বর্গ 16 হয়, আর 5-এর বর্গ 25 হয়, কিন্তু 20 সংখ্যাটি বর্গ সংখ্যা নয়। তাই এটি হবে বিজাতীয় বা ভিন্নধর্মী, তাই 20 হবে এখানে বিজাতীয়, তার তলায় দাগ দেব। এবার সি এর দাগের প্রশ্ন, এখানে বলেছে চতুর্ভুজ, রম্বস, পিরামিড আর কর্ণ। চতুর্ভুজ, রম্বস, পিরামিড এগুলি মূলত বাহু বিশিষ্ট, অর্থাৎ সামতলিক চিত্র, এরা বাহু বিশিষ্ট সামতলিক চিত্র অর্থাৎ সীমাবদ্ধ চিত্র। আর
এই কর্ণ হলো কি না দুটি কৌণিক বিন্দুর সংযোগ, দুটি বিপরীত কৌণিক বিন্দুর যোগফল হলো কর্ণ। তাহলে কর্ণ হলো এখানে বিজাতীয় বা ভিন্নধর্মী। তাহলে কর্ণের তলায় দাগ দেবো। সি এর দাগের অঙ্কের সমাধান হয়ে গেল। এবার দেখো ডি এর দাগের প্রশ্ন। ডি এর দাগে তো রয়েছে কি 3-এর 2, 4-এর 3, 2-এর 3 আর রয়েছে 5-এর 3। এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বিজাতীয়? তাহলে দেখো 3-এর 2 একটি হলো অপ্রকৃত ভগ্নাংশ, 4-এর 3 এটিও একটি অপ্রকৃত ভগ্নাংশ, 2-এর 3 কিন্তু প্রকৃত ভগ্নাংশ, আর 5-এর 3 এটিও অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে ভিন্নধর্মী বা বিজাতীয় হবে এই 2-এর 3 ভগ্নাংশটি, 2-এর 3 ভগ্নাংশ। এবার দেখো ই এর দাগের অর্থাৎ এই 3-এর দাগের শেষ প্রশ্ন। সেখানে কি বলা রয়েছে না এখানে রয়েছে 3xy, 2xz, 4yx আর রয়েছে 5xy। এখানে 3xy এই 4yx যদিও এটা পাশাপাশি এই yx এর মানে লেখা আছে xy করে ভাবলে কি হতো না 4xy, আর এটা রয়েছে 5xy। এরা হলো সদৃশ, এটা সদৃশ পদ মানে একই রূপ পদ বা এক জাতীয় পদ বলা যেতে পারে। আর এটা হলো 2xz, এখানে চল x এবং z, প্রত্যেকটির চল আছে xy কিন্তু এখানে রয়েছে xz, তাই এটি হবে বিজাতীয় বা ভিন্নধর্মী। অর্থাৎ 3-এর দাগে যে 5টি প্রশ্ন বিজাতীয় তলায় দাগ দেওয়া তা আমরা সম্পন্ন করে দিলাম। এবার চলে যাব আমরা কি না প্রত্যেকটি প্রশ্নের মান রয়েছে 2 নম্বর করে। এখানে আমাদের সমাধান করতে বলেছে 4-এর দাগের 5টি প্রশ্ন আছে, 5-2 10 নম্বর। বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 15, 20, 24 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এদের লসাগু করতে হবে। যেহেতু ক্ষুদ্রতম, আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে যখন তোমাদের পাঠ্য যে সমস্ত এই লসাগু গসাগুর অঙ্কগুলো ছিল সেখানে আমরা বারে বারে বোঝার চেষ্টা করেছিলাম যে ক্ষুদ্র, ছোট, লঘিষ্ঠ এরূপ শব্দবন্ধনী ব্যবহার হলে আমরা সেই সংখ্যাগুলির লসাগু করব। তো এক্ষেত্রেও আমরা এই 15, 20 এবং 24 দ্বারা বিভাজ্য সংখ্যা খুঁজতে হলে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে কত না এদের লসাগু করব। তো এটা মুখে মুখে কীভাবে করতে হয় না সবচেয়ে বড় সংখ্যাটা এখানে 24। দেখব আমরা এই 15, 20 দিয়ে ভাগ করা যাচ্ছে কি না। 15 দিয়ে যাবে না আর 20 দিয়েও যাবে না। তখন আমরা এই 24কে তার গুণিতক হিসাবে 24 গুণে 48, তাকে 15 দিয়েও যায় না আবার 20 দিয়েও যায় না। আবার 3 24 72, তাকেও 15 বা 20 দিয়ে যাচ্ছে না। 4 24 হবে 96, একেও 15 দিয়ে বা 20 দিয়ে যাবে না। তাহলে 5 24 হবে 120, যাকে 15 দিয়ে যায়, 8 15 120 আর 6 20 120, তার মানে 120 হবে এর লসাগু। তাহলে আমরা মুখে মুখে করলে 120 এভাবে লিখে দেবো, কিংবা এদের তোমরা লসাগু করে নিতে পারো, বসিয়ে পাশাপাশি বসিয়ে এদের লসাগু উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করাইতে পারে। তো এই হলো 4-এর দাগের যে এর প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাব পরের যে প্রশ্ন বা পরের পৃষ্ঠা অর্থাৎ 34 পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তো দেখো তো এবার দেখো তাই বিয়ের দাগের প্রশ্ন। বিয়ের দাগের প্রশ্নেতে বলা রয়েছে কি না এখানে বলা আছে 3.432, এখানে 3 এবং 2-এর মাথায় রয়েছে পৌনঃপৌনিক বা আবৃত দশমিক দেওয়া আছে। একে সামান্য ভগ্নাংশে আমাদের পরিণত করতে হবে। তো এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করার জন্য আমরা দুটোভাবে করতে পারি। এখানে 3.432, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো এই 3 পূর্ণ 432 বাই 990 বিয়োগ 4, এইভাবে লিখব। কেন লিখলাম এইভাবে না এখানে এই 3 পূর্ণ সংখ্যা তাই একে পূর্ণ আকারেই রাখলাম। তারপরে ছিল দশমিকের পরে ছিল 432, তাই 432 লিখেছি। দুটোর মাথায় ছিল পৌনঃপৌনিক বা আবৃত দশমিক, তাই 2 9 লিখেছি নিচে। একটার মাথায় পৌনঃপৌনিক ছিল না তাই একটা শূন্য দিয়েছি। যার মাথায় ছিল না তাকে আমরা এই মূল লব থেকে বিয়োগ করে নিয়েছি 4। তাহলে পাবো কত না এক্ষেত্রে আমরা পাবো 3 পূর্ণ 428 বাই 990। এখন এদের আমরা কাটাকুটি করব, অর্থাৎ লবে এবং হরের মধ্যে কাটাকুটি করছি। 2 দিয়ে যদি কাটি তাহলে হবে 2 2 4, 2 1 2, 2 2 4, 214। 2 দিয়ে কাটলে 2 4 8, 2 9 18, 2 5 10, তার মানে হবে 3 পূর্ণ 214 বাই 495। তাহলে উত্তরটা হলো 2 পূর্ণ
এই 3 পূর্ণ 214 3 পূর্ণ 214 বাই 495, এই সংখ্যাটাকে আর কাটাকুটি যাচ্ছে না, তাই এটা হবে এর উত্তর। তো এইভাবে তোমরা এই বিয়ের দাগের প্রশ্নগুলোর সমাধান করবে। এটা গেল আমাদের বিয়ের দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো সি এর দাগের প্রশ্নে বলা রয়েছে a সমান 2, b সমান -3, c সমান রয়েছে 5 হলে 2a প্লাস 2b প্লাস 2c এটা সমান কত। তাহলে এখানে প্রত্যেকটার মান আমরা বসিয়ে নেব। এখানে দেওয়া রয়েছে 2a প্লাস 2b প্লাস 2c এটা চেয়েছে। এবার এর মান দেওয়া আছে, তাহলে 2 × 2 লিখব, প্লাস বি এর মান দেওয়া আছে কি না -3, তাহলে 2 × -3 প্লাস সি সমান কি আছে না 2 × সি সমান আছে 5। তাহলে কি পাচ্ছি না এক্ষেত্রে তাহলে পাবো আমরা 2 দুগুণে 4, 3 দুগুণে 6, -6 হবে যেহেতু মাইনাস আছে, আর 5 দুগুণে 10 প্লাস 10, তাহলে 10 আর 4 14, 14 থেকে যদি 6 চলে যায় থাকবে কত না 8। তাহলে উত্তর হবে কত আমাদের না এক্ষেত্রে এই সি এর দাগের প্রশ্নের উত্তর হবে 8, সি এর দাগে হবে 8। এবার দেখো ডি এর দাগের প্রশ্ন। এখানে বলা আছে একটি সামান্তরিক কি শর্তে আয়তক্ষেত্র হবে। সামান্তরিকের কি হয় না বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হতে পারে। আর আয়তক্ষেত্রের কি না আয়তক্ষেত্রের ক্ষেত্রে তার বিপরীত বাহুগুলো সমান হবে, সেই সঙ্গে কোণগুলো সমকোণ হবে। তাহলে আমাদের এখানে বলা আছে সামান্তরিক কি শর্তে আয়তক্ষেত্র হবে না যখন সামান্তরিকের সমান্তরাল বাহুগুলো সমান হবে এবং কোণগুলি সমকোণ হবে। তাহলে এখানে আমরা লিখব কি না এখানে বলেছে একটি সামান্তরিক কি শর্তে আয়তক্ষেত্র হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখব সমান্তরাল বাহু সমান হবে এবং কি না কোণ সমকোণ হবে, সমকোণ হবে, কোণগুলো হবে সমকোণ, তবেই আমরা বলতে পারবো কি না সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে। এই হলো ডি এর দাগের প্রশ্ন। এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্ন তার সমাধানে। এখানে রয়েছে দেখো ছবিতে চিত্রে কতগুলি বর্গক্ষেত্র আছে। দেখা যাচ্ছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি, এখানে এই 9টি বর্গক্ষেত্র রয়েছে। তার সাথে সাথে যদি আমরা ভালোভাবে লক্ষ্য রাখি তাহলে দেখা যাবে কি যদি এগুলো আমাদের বর্গক্ষেত্র হয় তাহলে এখানে রয়েছে 9টা বর্গক্ষেত্র, আর তার সাথে সাথে এই সম্পূর্ণ বর্গক্ষেত্রটা নিয়ে আরও একটি বর্গক্ষেত্র, মোট হবে তাহলে 10টি বর্গক্ষেত্র, 10টি, এটা হবে সর্বমোট 10টি বর্গক্ষেত্র। যদিও চিত্রটার মধ্যে একটু মানে অনেকটা আয়তকার চিত্রের মতো হয়ে গেছে, কিন্তু এটা মনে রাখতে হবে যেহেতু উভয় দিকে অর্থাৎ বর্গাকারে রয়েছে ছবিগুলো, তাই আমরা এটাকে পুরোটাকেই বর্গ আকার ধরে নেব, অর্থাৎ 10টি বর্গক্ষেত্র হবে। তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ মোট 30 নম্বর প্রশ্নের সমাধান। আগামী দিনে আমরা মডেল নাম্বার এই দ্বিতীয় যে মডেলটি তারও সমাধান তুলে ধরব। এরূপ এই মডেলগুলির সমাধান তোমরা সম্পন্ন করতে পারলে আগামী দিনে যে 21শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা তোমাদের পরীক্ষা, সেই পরীক্ষায় অবশ্যই তোমরা এই ধরনের প্রশ্নের সমাধান খুব সহজেই করতে পারবে। তার পাশাপাশি আবারও সকলকে বলবো যে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো। সেই সঙ্গে এই যে মেধা অন্বেষণ, নিখিলবঙ্গ বা তোমাদের এই ট্যালেন্ট সার্চের যে পরীক্ষাগুলো তা শুরু হয়ে গেছে, তার ফর্ম ফিল আপ, তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে ফর্ম ফিল আপ করে নাও আর পরীক্ষায় অংশগ্রহণ করো। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।